নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। নেশন টাইমের শুরুতে যে খবর আপনাদেরকে দেব, যেখানে ভারতীয় পড়ুয়ারা তারা বিদেশে পড়তে যান, অনেক পড়ুয়া আমেরিকাতে পড়াশোনা করতে যান, সেরকমই আমেরিকাতে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। বিদেশি পড়ুয়া যারা আমেরিকায় পড়তে গিয়েছেন, F1 ভিসা বাতিল করে দেওয়া হয়েছে 327 জনের। 327 জন পড়ুয়ার যে আমেরিকার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে সেরকম পড়ুয়াদের মধ্যে 50% পড়ুয়াই ভারতীয়। এমনটাই দাবি করেছেন এক্স হ্যান্ডেলে জয়রাম রমেশ। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন, সেই পোস্ট আপনাদেরকে দেখাবো। সেই পোস্টের মাধ্যমে তিনি দাবি করেছেন 327 জন পড়ুয়া যারা আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছেন সেরকম পড়ুয়াদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল হওয়া ভিসা পড়ুয়াদের 50%ই ভারতীয়। কি কারণে বাতিল করে দেওয়া হলো? আরও একটি উল্লেখযোগ্য কথা, যাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তারা আর কোনোদিনই আমেরিকাতে যেতে পারবেন না। ইতিমধ্যেই আপনারা জানেন যুদ্ধ চলছে সেখানে প্যালেস্টাইনেদের অধিকারের দাবিতেই মুখ খুলেছিলেন যে ছাত্রছাত্রীরা, তাদের এই ভিসা বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে তারা আর কখনো আমেরিকায় যেতে পারবেন না। ওই 327 জন পড়ুয়াকে রাষ্ট্রদ্রোহী তকমা দিয়েছে ট্রাম্প সরকার। আপনাদেরকে দেখাচ্ছি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। সেখানে তিনি উল্লেখ করেছেন আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তি। ভিসা বাতিলের কারণগুলি এখনো পর্যন্ত অস্পষ্ট এবং অস্বচ্ছ, তাই এটি ভারতীয়দের কাছে এটি উদ্বেগ এবং আশঙ্কার কারণ। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন চুপ রয়েছেন সেই প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ। এছাড়াও বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এ বিষয়ে মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিওর সঙ্গে আলোচনা করবেন কিনা সেই প্রশ্নও তুলেছেন। আর আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র স্বাতী সেনাপতি। আপনাদের দুজনকে আমি নিউজ টাইমে স্বাগত জানাবো। প্রথমেই আমি সাথীদির সঙ্গে কথা বলবো। সাথীদি, যেমনটা জানাচ্ছিলাম এতক্ষণ ধরে, আমেরিকাতে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, F1 ভিসা বাতিল করে দেওয়া হয়েছে 327 জন পড়ুয়ার, তার মধ্যে 50% ভারতীয়। এক্স হ্যান্ডেলে এমনটাই দাবি করেছেন জয়রাম রমেশ। কিন্তু এখনো পর্যন্ত ভারত নীরব কেন এই ঘটনা প্রসঙ্গে, যেখানে অবৈধ অভিবাসী, একতরফা কর চাপানো, পড়ুয়াদের ফেরত পাঠানো, একের পর এক আগ্রাসী মনোভাব নিতে দেখা যাচ্ছে ট্রাম্প সরকারকে। তারপরে এবার পড়ুয়া যাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তারা আর কোনোদিনই আমেরিকায় যেতে পারবেন না পড়াশুনোর জন্য। এক্ষেত্রে ভারত কেন নীরব এখনো? দেখুন, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে উনি কি কংগ্রেসের যিনি বলেছেন তার কাছে তো পুরো তথ্য সঠিকভাবে নেই। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে রণধীর জয়সওয়াল যিনি আছেন তিনি ইতিমধ্যেই বলেছেন যে আমরা কিন্তু মানে কেন্দ্রীয় সরকারের তরফে যে সমস্ত ছাত্রছাত্রীদের বা পড়ুয়াদের ভিসা বাতিল করা হয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হয়েছে এবং এটাও আশ্বস্ত করা হয়েছে যে তাদেরকে কিন্তু যত রকম আইনি সাহায্য দেওয়া সম্ভব সমস্তটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হবে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন কোনো ছাত্র বা ছাত্রী, মানে আমি নিজেও একজন পড়ুয়া, তো আমিও যদি কোনো একটি দেশে নির্দিষ্ট, মানে আমার নিজের দেশের টেরিটরির বাইরে আমি যদি অন্য কোনো দেশের ভূখণ্ডে অন্য কোনো দেশে যদি আমি পড়াশুনো করতে যেতে চাই, তো সেক্ষেত্রে তো আমাকে ভিসা নিয়ে যেতে হয়। এবং এই যে আমেরিকার F1 ভিসা, এই ভিসার নির্দিষ্ট কিছু নীতি আছে এবং সেই নীতিগুলো যদি মেনে না চলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ভিসা বাতিল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এটা খুব খুব মানে স্বাভাবিক ব্যাপার। যারা পড়ুয়া তারা এই সমস্ত নিয়ম নীতিগুলো পড়াশুনো করে দেখে তবেই সেই নীতিতে সিগনেচার করে তারপরেই তারা পড়তে যেতে পেরেছিলেন। দেখুন, এটা তো ভারতবর্ষ না, মানে আমেরিকার যে নীতি আপনি দেখছেন, মানে ভারতবর্ষে আপনি গণতন্ত্রের নামে যা খুশি বলতে পারেন, বাক স্বাধীনতার নামে আপনি যা খুশি বলতে পারেন, কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীর তেরে টুকরে হোঙ্গে, আফজাল গুরুরকে নিয়ে আপনারা বার করতে পারেন, আপনারা আজমল কাসাবের জন্য রাষ্ট্রপতির কাছে চলেও যেতে পারেন যে কোনো ব্যক্তি তার ক্ষমা ভিক্ষার জন্য। কিন্তু দেশটা যখন আমেরিকা এবং তারা তাদের টেরিটরিতে যদি মনে
করে যে তাদের ভূখণ্ডের ক্ষেত্রে কোনো একটি বিশেষ মতবাদ বা কোনো একটি ব্যক্তি যদি কোনো প্রোটেস্ট করছে, সেটা যদি তাদের ভূখণ্ডের ক্ষেত্রে তাদের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হতে পারে, তাহলে সেই ডিসিশন তারা নিতে পারে। এক্ষেত্রে আমার, আপনার বা আমাদের তো বলার কিছু নেই। আর শুধু ভারতীয়দের ভিসা বাতিল হয়েছে এমনটা নয়, যেটা তথ্য দেখা যাচ্ছে গত 10 বছরের মধ্যে এই টার্মে সব থেকে বেশি F1 ভিসা বাতিল হচ্ছে। শুধু F1 ভিসা নয়, যারা ধরুন টুরিস্ট ভিসাতেও যেতে চাইছেন সেক্ষেত্রেও কড়াকড়ি হয়েছে। হিসেব বলছে, মানে পরিসংখ্যান বলছে 41%, 41% যারা ফরেন স্টুডেন্ট আছে তাদের ভিসা, F1 ভিসা বাতিল হয়ে যাচ্ছে। হয় যেটা শুরুর দিকে যখন পড়তে চাইছে তখনই ক্যান্সেল হয়ে যাচ্ছে, অথবা কোনো না কোনো কারণে বাতিল হয়ে যাচ্ছে। কাজে এই পুরো প্রক্রিয়াটা নিয়ে যে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু একেবারেই অনভিপ্রেত। যারা পড়াশোনা করতে গেছে, পার্থদা কি বলবেন? হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে 41% যে বাতিল হয়ে যাবার কথা বললেন, আসলে ওই 41%-এর মধ্যে 50% 327 এর মধ্যে বলা হচ্ছে 50%ই ভারতীয় পড়ুয়া। হ্যাঁ, বলছি তো, ওই 41% যে আসলে ওই 41%-এর মধ্যে আবার 50% ভারতীয় অন অ্যান অ্যাভারেজ। এটা কেন হচ্ছে জানেন? আপনি যদি দেখেন যে বিশেষ করে গত 11 বছরে 2014 থেকে 2025 যদি আপনি দেখেন, ভারতবর্ষ থেকে প্রতি বছরে গড়ে 2,25,000 করে মানুষ ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে নাগরিকত্ব নিয়ে, এবং তার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ভারতীয়দের আশা নিয়ে একটা অ্যাপ্রিহেনশন আমরা যেটা বলি, মানে তারা একটা সন্দেহজনক চোখ নিয়ে তারা দেখছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এর আগে যখন পৃথিবীর আর কোনো দেশের কোনো নাগরিককে যেটা করা হয়নি, যেটা ভারতের নাগরিকদের করা হয়েছে, হাত পা বেঁধে তাদের ভারতবর্ষে ফেরত পাঠানো হয়েছে। যারা ভিসা উত্তীর্ণ বা যারা বেআইনি পথে মার্কিন আইন মতে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছিলেন, এখানে যেটা সবচেয়ে বলার সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাদের হাতে পায়ে বেড়ি লাগানো যেতে পারে, একটু পার্থদাকে বলতে কিন্তু যখন হ্যালো হ্যাঁ বলুন, কিন্তু যখন কোনো বিমান যখন সেই তাদের নিয়ে যখন ভারতের আকাশে এলো, তখন কিন্তু ভারতীয় আইন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আইন হলেও তাদের হাত পা খুলে দেওয়া উচিত ছিল, কিন্তু ভারত সরকারের সেই ক্ষমতা হয়নি। আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমাদের সময় দেবযানী কোবরাগারের যে কেসটা হয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তার প্রতিবাদে ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে কি পরিমাণ ব্যবস্থা নিয়েছিল। তাদের যে দিল্লিতে যে দূতাবাস ছিল, তার সমস্ত মানে যে গেট ছিল, পাঁচিল ছিল, সমস্ত বুলডোজার দিয়ে ভেঙে ওপেন করে দেওয়া হয়েছিল, যে আমরা এই দূতাবাসের যে সিকিউরিটি তার দায়িত্ব ভারত সরকার আর নেবে না। আসলে জবাবটা আপনাকে দিতে হবে। কদিন আগেই তো হাতে পায়ে কোমরে দড়ি বেঁধে ভারতীয়দের ফেরত পাঠিয়েছে, এখনো তাই। বলেই কি সে কারণেই সবকিছু মেনে নিতে হচ্ছে ভারতকে? আপনারা প্রতিবাদ করুন। ভারত সরকারের থেকে আমরা প্রতিবাদের ভাষাটা শুনতে চাইছি, কেননা এই ভিসা বাতিল করার নানা রকম কারণ হতে পারে সেই দেশের আইন। তারা যেটা বলছে, মানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট যেটা বলছে যে চেঞ্জ ইন মেথোডোলজি হতে পারে। দেখুন, কেউ যদি প্যালেস্টাইনের সম্পর্কে কিছু লেখালেখি করে থাকে, প্যালেস্টাইনের একজন প্রতিনিধি তো মার্কিন যুক্তরাষ্ট্রে বসে রয়েছে, ইউএনএ তে যিনি অংশ নিচ্ছেন। ভারত সরকার তো কখনো বলেননি যে তারা প্যালেস্টাইনের দাবির বিরোধী। ফলে শুধুমাত্র এই সমস্ত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা বাতিলের বিরুদ্ধে অন্তত ভারত সরকারের প্রতিবাদ করা উচিত। আমরা সেই কথাটাই শুধু বলেছি। সাথীদেব, যাদেরকে ফেরত পাঠানো হবে, যে সমস্ত ভারতীয় পড়ুয়া যাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে আমেরিকা থেকে, যাদেরকে ফেরত পাঠানো হবে, তাদের জন্য ভারতে কি ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে? দেখুন, আমি শুরুই করেছিলাম যে আমাদের যিনি রণধীর জয়সওয়ালজি আছেন, তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে যাদের ভিসা বাতিল হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে, এবং যতটা সম্ভব আইনি সাহায্য করা সম্ভব সেটা করা হবে। আমি যদি খুব ভুল না হই, একজন পড়ুয়া বোধহয় ভিসা বাতিলের বিষয়টি নিয়ে আদালতে গেছিল, এবং সেখানে তার জয়ও হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কাজে আইনি পথ যদি থাকে এবং তারা যদি তাদের জায়গা থেকে ঠিক থাকে, তাহলে অবশ্যই মানে সরকারের পথ তো খোলা আছে। সরকার তো বলেই দিয়েছে সেই কথা যে তাদেরকে আইনি সাহায্য করা হবে, এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হচ্ছে। তারা ভারতের নাগরিক, মানে তারা প্যালেস্টাইনে। যেখানে আমরা দেখতে পাচ্ছি তাহাউর রানা বা মেহুল চোকসিকে গ্রেফতারে ভারত দেখছে সাফল্য দেখানো হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। এই ক্ষেত্রে যেভাবে ভারতীয় পড়ুয়াদের ভিসা বাতিল করে দেওয়া হচ্ছে, কোথাও গিয়ে কি ভারতের ব্যর্থতা সামনে চলে আসছে না?
না, একেবারেই আমি সেটা মনে করি না যে ভারতের ব্যর্থতা সামনে চলে আসে, কারণ এখানে ব্যর্থতার কোনো বিষয় নেই। কারণ কেন্দ্রীয় সরকার যথাসম্ভবভাবে আইনি সাহায্যের পথ খোলা রেখেছে। এবং তার থেকেও বড় ব্যাপার, এই যে প্যালেস্টাইনের বিষয়ে উনি বলছিলেন লেখালেখির বিষয়টা, এটা তো ট্রাম্প সরকারের নয়া নীতির মধ্যেই পড়ে যে ওরা দেখছেন 2007 সালের পর থেকে কেউ যদি এই হামাসের সমর্থনে, মানে আমরা দেখেছি 2007 সালের পর থেকে আপনি বলতে চাইছেন যেহেতু ট্রাম্প সরকারের নয়া নীতি এবং এই ক্ষেত্রে যেভাবে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে যে ভারতের দিক থেকে কোনো রকম ব্যর্থতা বলে মনে করছেন না আমার আপনি? দেশেও যদি কোনো আমেরিকান বেশ নাগরিক বেশ থাকেন, বেশ এখন আমার সময় দেশেও যদি কোনো নাগরিক থাকেন, বিদেশের নাগরিক আমাদের এখানে এসে থাকলেন, বেশ, তিনি এখন যদি আমার টেরিটরিতে কোনো অন্যায় করেন, তাকে আমার দেশের আইন মেনে চলতে হবে। খুব স্বাভাবিক ব্যাপার এটা। পড়াশোনা এখন করতে সময় গেছে, একটা বিরতির, পড়াশোনা আমরা করবে। বিরতির পরে ফিরবো আরো একটা নতুন খবর নিয়ে। সেই বিষয়ে আমরা আলোচনা করব। জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি, তিনি কি মন্তব্য করেছেন জানাবো আপনাদের, সঙ্গে থাকুন। বিধানসভায় কোনো বিল পাস হলে সেটি সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। যদি রাজ্যপাল কোনো সিদ্ধান্ত না নিতে পারেন তখন তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, আর রাষ্ট্রপতি তা দীর্ঘদিন ধরে ফেলে রাখতে পারেন না। এ বিষয়ে তামিলনাড়ুর তরফ থেকে একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলাতেই দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে সেই সমস্ত বিল সম্পর্কে বিচার বিবেচনা করতে হবে। কারণ তামিলনাড়ুর 10টি গুরুত্বপূর্ণ বিল আটকে রয়েছে রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়, আর তা নিয়েই তামিলনাড়ুর তরফ থেকেই মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তখনই সুপ্রিম কোর্টের তরফ থেকেই নির্দেশ দেওয়া হয় দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি কোনো বিল আটকে রাখতে পারেন না, 3 মাসের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে। আর রাষ্ট্রপতি যদি এই সময়সীমার মধ্যে কোনো বিল পড়ে থাকে তাহলে সেই বিষয়েও সেই সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে, তারপরে রাজ্য সরকার এই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। জগদীপ ধনকর তিনি কি বলেছেন? আদালত রাষ্ট্রপতিকে নির্দেশ দিচ্ছে, গণতন্ত্রে কখনোই এমনটা বরদাস্ত করা যায় না। কি বলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, শোনাবো আপনাদের। There is a directive to the president by a recent judgment. Where are we heading? What is happening in the country? We have to be extremely sensitive. It is not a question of someone filing a review or not. We never bargained for democracy for this day. President being called upon to decide in a time-bound manner, and if not, becomes law. So we have judges who will legislate, who will perform executive functions, who will act as super parliament, and absolutely have no accountability. কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল তিনি পাল্টা বলেছেন, কেন্দ্রীয় সরকারের লোকেদের যখন জুডিশিয়ারি সুপ্রিম কোর্টের নির্ণয় পছন্দ হয় না তখন তারা এ ধরনের অভিযোগ করে থাকেন। আর যে কথা বলেছেন জগদীপ ধনকর তা শুনে তিনি দুঃখ পেয়েছেন। কি বলেছেন কপিল সিব্বল, শোনাবো আপনাদের। का जो वक्तव्य था, जो स्पीच थी, वो पढ़ा तो मुझे दुख भी हुआ और आश्चर्य भी हुआ। मुझे ऐसा लगता है कि जब कुछ सरकार के लोगों को जुडिशरी के निर्णय पसंद नहीं आते तो फिर वो आरोप लगाना शुरू कर देते हैं कि ये हद से बाहर है, और जब उनको पसंद आते हैं तो फिर विपक्ष को कहते हैं ये तो सुप्रीम कोर्ट ने फैसला किया। लेकिन आपने कह दिया कि आर्टिकल 142 इज न्यूक्लियर फिसाइल मटेरियल, न्यूक्लियर मिसाइल। ये कैसे कह सकते हैं आप? You should not attack the judiciary. You see, if the executive attacks the judiciary, and especially 2 ministers and the chairman of the house, then it seems that the judiciary can't defend itself. Then
polity of the country must come forward and defend it. সাথে দিয়ে শুনলেন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে কোনো বিল নিয়ে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, না হলে রাজ্য সরকার সেই বিল পাস করিয়ে নিতে পারবে। আর যেখানে শীর্ষ আদালতের রায়, সেই রায় নিয়ে এরকম কি মন্তব্য করতে পারেন দেশের উপরাষ্ট্রপতি বা অন্য কেউ? দেখুন, যিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আছেন, আমি তার বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত। তার কারণ তিনি নিজেও দীর্ঘদিন একজন সিনিয়র আইনজীবী হিসেবে কাজ করেছেন, বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করে করে এসেছেন এতদিন ধরে, এবং তিনি দুটো যে আমাদের সিস্টেম আছে জুডিশিয়ারি বা এক্সিকিউটিভ, দুটোর সঙ্গে তিনি ওয়েল অ্যাকোয়েন্টেড, খুব ভালোভাবে তিনি দুটো সম্পর্কেই ওয়াকিবহাল। এবং বর্তমান ভারতের মানে আমি নিজেও একজন আইনের পড়ুয়া, মাস্টার্স করছি আমি, এবং বর্তমান যে গতি প্রকৃতি আমরা দেখছি, মানে আইন পরিষদ বা আইন বিভাগের বলুন, এই ধরুন জাস্টিস বার্মার বাড়ি থেকে যে 15 কোটি টাকা ক্যাশ উদ্ধার হলো, মানে আমি একটু জাস্ট অবতারণা করছি, মানে এই বিষয়টা সংক্ষেপে, আমাদের হাতে সময় একদম একদমই মানে এই যে বিষয়টা, এটা তো কেবলমাত্র শুধু একটা বিষয় হিসেবে দেখলে চলবে না, মানে এই যে মানে জুডিশিয়াল রিভিউ এর জায়গা থেকে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের জায়গায় চলে যাচ্ছে দিন দিন এই বিষয়টা। এবং এই যে দেখুন জাস্টিস বার্মার বাড়ি থেকে যখন 15 কোটি টাকা উদ্ধার হলো, না কোনো এফআইআর, না কোনো তদন্ত, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে আর কি, সেটা হয় না, কারণ জুডিশিয়ারি সম্পূর্ণরূপে আলাদা করে রাখা হয়েছে এবং 1 সপ্তাহ পর্যন্ত কেউ জানতেও পারেনি। এবং একটা ইন্টারনাল কমিটি তৈরি করে দেওয়া হলো, যে কমিটি 3 সপ্তাহ হয়ে গেছে, তার সেরকম কোনো প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি না, সেই অর্থে কোনো রকম শাস্তির মুখেও তাদের পড়তে হয় না। এবং রিসেন্ট কিছু জাজমেন্ট আপনি এলাহাবাদ হাইকোর্ট বা বোম্বে হাইকোর্টের দেখবেন, যদি রিসেন্ট কথা বলেন তাহলে সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি, সেটা হচ্ছে শীর্ষ আদালতের রায় সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন, তারপরেই আদালত অবমাননার মামলা হয়েছে তার বিরুদ্ধে। তাহলে এই ক্ষেত্রে হবে না কেন? আমি তো ওটাই আসছি পুরো বিষয়টার মধ্যে। প্রথম কথা, উনি আদালত অবমাননার বিষয়টাতে নেই, এবং যে পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং যেটা আমি বলছিলাম আর কি, যে এলাহাবাদ হাইকোর্ট বা বম্বে হাইকোর্ট আপনি রিসেন্ট কিছু রায় দেখেন, ধর্ষণকে করে মানে ধর্ষণকে কেন্দ্র করে যে ধরনের ডেরিগেটরি মন্তব্য হয়েছে বা এই ধরনের ঘটনা পরম্পরা যে চলতে থাকছে, সেই নিরিখে দাঁড়িয়ে তিনি মানে এত কিছু সিচুয়েশন ঘটছে, এবং সেই জায়গা দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যারা ব্ল্যাক শিপ আছে জুডিশিয়ারিতে, সেই মানুষের সংখ্যা হয়তো দিন দিন বেড়ে যাচ্ছে। তারা আমার সিনিয়র, আমি জানি, আমি কতটা বলার যুক্তিযুক্ত আমি জানি না, কিন্তু তাও ঘটনা পরম্পরা যেদিকে যাচ্ছে সেটাই আমাদের মনে হচ্ছে। এবং যদি আইনের কথায় আসি, আর্টিকেল 142 যেটা নিয়ে উনি বলেছেন, জগদীপ ধনখড় যেটা বলেছেন, পুরো বিষয়টাতে কোথাও মানে আমরা জানি যে ধারা 111 অনুযায়ী রাষ্ট্রপতি বা রাজ্যপাল যিনি আছেন, তিনি কোনো একটি বিলকে আইনে পরিণত হওয়ার জন্য সই করতে পারেন, নাও করতে পারেন, এবং অনির্দিষ্টকালের জন্য তিনি সই না করতে পারেন। এই যে অনির্দিষ্টকাল, এই টাইমটা কিন্তু বেঁধে দেওয়া নেই। এখন আমরা যেটা মানে চেক এবং ব্যালেন্সের একটা বিষয় থাকে আমাদের ইন্ডিয়ান, যদি আপনি যেখানে না আমাদের পার্লামেন্টকে সুপ্রিমেসি দেওয়া হয়েছে, না জুডিশিয়ারিকে সুপ্রিমেসি দেওয়া হয়েছে। সুপ্রিমেসি তারা বিভিন্ন বিল পাস করেছে 5 বছরের উপর গভর্নরশিপ কথা সুপ্রিম কোর্ট সেইগুলোকে বলেছে যে সেই সমস্ত বিল আজকে আইনে পরিণত হলো, গভর্নর সেখানে সই করলেন কি না করলেন আর কোনো তার জন্য অপেক্ষা করে লাভ নেই। এবং আর্টিকেল 201 এ যেটা যে অধিকারটা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে, যে প্রেসিডেন্টের অ্যাসেন্টের যেটা প্রয়োজন গভর্নরের পাঠানো বিল, দেখা যাচ্ছে বছরের পর বছর রাষ্ট্রপতি সেখানে আটকে রেখে দিয়েছেন। কেন? যেহেতু কেন্দ্রীয় সরকারের চাপ রয়েছে, যে বিশেষ করে বিরোধী দল থেকে যখন বিরোধী দলের যেখানে সরকার আছে সেখানকার অ্যাসেম্বলি যখন কোনো বিল পাস করে তখন রাষ্ট্রপতিও সই করছেন না। আসলে আর্টিকেল 142 যে কথাটা বলা হচ্ছে যে এটা ইন্টারপ্রিটেশন অফ দি স্ট্যাটিউট, যেটা অধিকার রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি বলছে যে তোমরা বলছো গণতন্ত্র হরণ করা হচ্ছে, তো গণতন্ত্র হরণ তো হচ্ছে যেখানে মানুষের যারা পাঠানো যারা মানে প্রতিনিধি সেই অ্যাসেম্বলিতে তারা যে বিলটা পাস হচ্ছে সেগুলো তোমরা পাস করতে দিচ্ছে না। গণতন্ত্র তো সেখানে হত্যা হচ্ছে। এছাড়া রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এর আগে আরেকটা কথা বলেছিলেন যে আমাদের দেশে সংবিধানের মুখপত্র বদলানো উচিত, অর্থাৎ প্রিঅ্যাম্বল টু দি কনস্টিটিউশন যেটা, সেটাকেই বদলে ফেলা উচিত। এরপর রাষ্ট্রপতি আমাদের এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। এখানে শেষ করতে হবে আজকের আলোচনা। আমাদের যারা এতবার অ্যামেন্ডমেন্ট করেছে তারা এই কথা বলছে আজকে। অ্যামেন্ডমেন্টের সঙ্গে এটা কি সম্পর্ক? হ্যাঁ, আপনারা তো সংবিধানটাকে বদলাতে চেয়েছিলেন। সংবিধানের কোথাও বলে দেওয়া নেই যে 3 মাসের মধ্যে এটা যদি সই না করে তাহলে এটা আইনে পর্যবেসিত হবে। সুপ্রিম কোর্ট বা
আমরা এই আলোচনা নিয়ে ফিরবো, এখনো সময় একটা বিরতির সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে যে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বিষয় নিয়ে, যেখানে বলা হচ্ছে যে বিল যখন রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারেন না তখন সেটি রাষ্ট্রপতির কাছে চলে যায়, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেই নির্দেশ দেওয়া হয়েছে সেই বিল সম্পর্কে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে মতামত জানাতে হবে। সেই বিল প্রয়োজন পড়লে রাষ্ট্রপতি স্যাংশন করে দিতে পারেন অথবা বাদ করে দিতে পারেন। এছাড়াও সেটি অবজারভেশন, তার মতামত দিয়ে ফেরত পাঠাতে পারেন, এমনই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তবে সেই নির্দেশের বিরোধিতা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বিরোধিতা করে তিনি বলেছেন যে ঠিক এরকমভাবে রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া যায় না, এ যেন সুপার পার্লামেন্ট। ঠিক এমন ভাষায় মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। পার্থদা, আপনি বলছিলেন যে এখানে আমরা দেখেছি এর আগেও জগদীপ ধনখড় যখন আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন সেই সময় অনেক বিল আটকে ছিল, সেটাও তো রাজ্যের ক্ষেত্রে কোথাও গিয়ে ক্ষতি করেছে। এটাই তো প্রশ্ন। এখন উনি বলছেন যে কি করে সুপ্রিম কোর্ট সংবিধানের ওপর হয়। সংবিধানে কি বলছে যে মানুষের যারা জনপ্রতিনিধি হিসেবে যারা যাচ্ছে তারাই তো ভারতীয় সংবিধানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো তারা যখন অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে তারা যখন একটা আইন পাস করছে, সেইটা কি করে রাজ্যপাল রাজ্যে অথবা রাষ্ট্রপতি কেন্দ্রে বসে বছরের পর বছর তার উপর বসে থেকে কি করে সেটাকে আটকে রাখেন? সেটাই তো বরঞ্চ যে মানুষের গণতন্ত্রের যে সংজ্ঞাটা যেটা ভারতীয় সংবিধানে বলা হচ্ছে তার বিপরীত হচ্ছে। এবং এখানে তিনি এর আগেও বলেছেন যে তিনি মানে দাবি করছেন যে ভারতীয় সংবিধানে যে মুখবন্ধ অর্থাৎ প্রিয়াম্বল সেটাকেই তিনি বদলে দেওয়ার কথা বলেছেন। মানে অ্যামেন্ডমেন্ট ছেড়ে দিন, অ্যামেন্ডমেন্ট ভবিষ্যতেও আরো হবে, মানুষের প্রয়োজনে অ্যামেন্ডমেন্ট করতে হবে, কিন্তু প্রিয়াম্বল টু দি কনস্টিটিউশন সেটা আর চেঞ্জ করা যায় না। এমনকি যে শব্দগুলো আপনি সেখানে যদি ভবিষ্যতে কোনোদিন মানে অ্যাড করেন সেটা প্রিয়াম্বলের মধ্যে যে কথাগুলো বলা আছে তার বাইরে হলে হবে না। যার জন্য যে দুটো শব্দ পরে যোগ করা হয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে দুটো শব্দ যোগ করা হয়েছে সেই দুটো নতুন শব্দ নয়, কেননা তার কথা ছত্রে ছত্রে ভারতীয় সংবিধানে বলা আছে সেকুলারিজম এবং মানে যেটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে। ফলে আপনি মুখবন্ধ কখনো প্রিয়াম্বল কখনো বদলাতে পারেন না। ভারতের রাষ্ট্রপতি সেই মুখবন্ধ বদলানোর কথা বলছেন। যেই ভারতের ভারতের উপরাষ্ট্রপতি তিনি সংবিধানের একজন অন্যতম রক্ষক, ইজ ওয়ান অফ দি কাস্টোডিয়ানস অফ কনস্টিটিউশন। তিনি যদি বলেন যে প্রিয়াম্বলটা বদলে দেওয়া হোক, তাহলে কার ভরসায় মানুষ থাকবে? এই আমার মনে হয় এই কথার পর বা বর্তমানে তিনি যে কথাগুলো বলেছেন তার ইমপিচমেন্টও করা যেতে পারে যদি মনে করে যে মানে বিরোধীরা যদি মনে করে, এবং এটা একটা ফিট কেস ফর অ্যান ইমপিচমেন্ট অফ আওয়ার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কারণ তিনি সংবিধান বহির্ভূত কথা বলেছেন। সাথেদি শুনেছেন নিশ্চয়ই, যখন আমি পার্থদার সঙ্গে কথা বলছিলাম, যখন জগদীপ ধনখড় আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন সেই সময়ও দেখেছিলাম একাধিক বিল তিনি আটকে রেখেছিলেন, একাধিক বিল শুধুমাত্র রাজভবনেই পড়েছিল। সেক্ষেত্রে তো রাজ্যেরও ক্ষতি হয়েছে, কারণ যে প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে সেখানেও তো দেখা যাচ্ছে তামিলনাড়ুর 10টি গুরুত্বপূর্ণ বিল আটকে রয়েছে শুধুমাত্র রাজ্যপাল অনুমোদন দেয়নি বলে। দেখুন, মানে এই যে বারবার নির্দেশের কথাটা আসছে, আমি খুব ভালো করে শুনেছি উপরাষ্ট্রপতির বক্তব্যটা। উনি যেটা নিয়ে খেদ বা দুঃখ প্রকাশ করেছেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন রাষ্ট্রপতিকে। আমাদের ইন্ডিয়ান যে সিস্টেম আছে এই হায়ারার্কি অনুযায়ী আমরা বলি ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, এখন যিনি মাননীয় আমাদের আছেন দ্রৌপদী মুর্মু। তো বিষয় হচ্ছে এখানে কোনোভাবেই সুপ্রিম কোর্ট বলুন বা ক্যাবিনেট বলুন রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে না, ডিকটেট করতে পারে না। এই ভাষার জায়গাটা আপনি দেখুন, আপনি আর্টিকেল 74 দেখুন বা অন্যান্য যে আর্টিকেল, সেখানে অ্যাডভাইস দেওয়ার কথা বলা আছে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের নির্দিষ্ট অ্যাডভাইসে কাজ করতে পারেন। সুপ্রিম কোর্টের অ্যাডভাইস তিনি নিতে পারেন, কিন্তু দ্যাট ইজ নট বাইন্ডিং আপন হার অর হিম। মানে যিনি রাষ্ট্রপতি আছেন তার উপর সেটা বাইন্ডিং নয়, মানে বাধ্যতামূলক নয়, সেটা লাগু হয় না। আর উনি যে বলছেন, আমি নিশ্চয়ই উনি রাজীব গান্ধীর নাম শুনে থাকবেন, এবং তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন জয়েল সিং, তিনি পকেট ভেটোর ব্যবহার করে একটা বিল ছিল সম্ভবত
পোস্ট রিলেটেড কোন একটা বিল ছিল যেখানে কিন্তু প্রাইভেসি মানে সাধারণ মানুষের যে প্রাইভেসি সেটা সংক্রান্ত প্রশ্ন ছিল, সেই বিলে তিনি সিগনেচার করেননি এবং সেটা দীর্ঘদিন পর্যন্ত তিনি সাইন করেননি এবং সেটা ওই অবস্থাতেই ছিল এবং পরবর্তীকালে সেটা বাতিল হয়ে যায় তার দীর্ঘসূত্রতার জন্য। এবং যারা মানে একাধিকবার সংবিধান বদলে দিতে চেয়েছে তাদের মুখে সংবিধান, প্রিএমবেল, মুখবন্ধ, মুখপাত্র, গণতন্ত্র এই কথাগুলো মানায় না। যারা 10.5 বছরের অধিক সময় ধরে ক্ষমতায় টিকে থাকার জন্য একাধিকবার এমার্জেন্সি লাগু করেছে, যারা সংবিধানকে বদলে দিতে চেয়েছে, পার্লামেন্টে সুপ্রিমেসি করতে চেয়েছে, তাদের মুখে এই কথাগুলো মানায় না। ঠিক আছে, যেখানে মানে যে সেক্ষেত্রে যদি দেখি আর্টিকেল 142 কে নিউক্লিয়ার মিসাইল বলেছে, আর সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে আর্টিকেল 142 কে কি নিউক্লিয়ার মিসাইল বলা যেতে পারে? উনি ওনার একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন খেদের জায়গা থেকে। আমি আগেও বললাম বর্তমান জুডিশিয়ারিতে যে সিচুয়েশন চলছে, যেভাবে অপব্যবহার চলছে, মানে কোথাও জুডিশিয়াল অ্যাক্টিভিজম যদি জুডিশিয়াল রিভিউয়ের বেশি হয়ে যায়, জুডিশিয়াল অ্যাক্টিভিজম যদি সক্রিয়তা সেই জায়গাটা পালন করতে শুরু করে, মানে আমাদের যে সিস্টেম আছে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম আছে, মানে পার্লামেন্টের কোনো আইন যদি অসাংবিধানিক হয় সেটা অবশ্যই বলার অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের, কিন্তু সেটুকুই বলার বা ইন্টারপ্রেট করার অধিকার রয়েছে যে কোনো একটি আইন অসাংবিধানিক বা সাংবিধানিক নয় এবং সেটা কে চেঞ্জ করা সেটা উনি করতে পারে, সেটা সুপ্রিম কোর্ট করতে পারে, কিন্তু কোনো নতুন আইন তৈরি করতে পারে না। মানে আকাশ থেকে আমি নিয়ে চলে এলাম যে 3 মাসের পার্থদা জুডিশিয়ারিকে তাহলে আক্রমণ করতে পারেন উপরাষ্ট্রপতি, এই জায়গাটা থেকে কিন্তু আমি তো সেই কথাই বলছি, উপরাষ্ট্রপতি কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন, তিনি কখনো এইভাবে আক্রমণ করতে পারেন না। তিনি আর্টিকেল 142টা যদি সেখানে এক্সপ্লেনেশন গুলো যদি পড়ে দেখেন, সেখানে বলছে আর্টিকেল 142 অফ দি কনস্টিটিউশন গ্রান্টস দ্য সুপ্রিম কোর্ট ব্রড ইনহেরেন্ট পাওয়ার্স টু এনশিওর কমপ্লিট জাস্টিস in any matter pending before it. This means the court can pass any necessary decree or order, even if it deviates from the existing statutory laws, to achieve a comprehensive resolution of a dispute. Supreme Court এর সেই পাওয়ার আছে। আমাদের সংবিধানকে ইন্টারপ্রেট করার অধিকার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে, এবং জাস্টিসকে প্রিভেল করানোর জন্য সুপ্রিম কোর্ট যেটা মনে করবে নতুন আইন তৈরি করতে পারে, হ্যাঁ নতুন আইন বাই এনাক্টমেন্ট নয়, তার মানে দিয়ে ডিক্রি দিয়ে সে করতে পারে, বিকজ আইন মানে কি, ইট ইজ জাস্টিস স্পিকিং টু দ্য পিপল থ্রু দ্য ভয়েস অফ দ্য স্টেট। আমরা শেষের দিকে চলে এসেছি। যে বিষয় নিয়ে এই তর্কাতর্কির সূত্রপাত, সুপ্রিম কোর্টের নির্দেশ পাল্টা মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সেখানে শুধুমাত্র বিল, রাজ্যের বিল আসছি, পার্থদা আসছি, রাজ্যের বিল রাজভবনে পড়ে থাকা নিয়ে আপনাদের দুজনের মতামত নেব। প্রথমে সাথী, আমি বুঝতে পারলাম না, সরি আরেকবার প্রশ্নটা আরেকবার রিপিট। রাজ্যের বিল রাজভবনে পড়ে থাকা নিয়ে কি মতামত? শুধুমাত্র বাংলার ক্ষেত্রেও আমরা দেখেছি এখনো পর্যন্ত অনেক বিল পড়ে রয়েছে, বাংলার ক্ষেত্রেও অপরাজিতা বিল, আরো বেশ কয়েকটি বিল পড়ে রয়েছে, তামিলনাড়ুতেও বেশ কয়েকটি বিল পড়ে রয়েছে, যা নিয়েই তো এই ঘটনার সূত্রপাত, মামলা হয়েছে, তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি মন্তব্য করেছেন। সেই যে একাধিক বিল এখনো পর্যন্ত রাজভবনে পড়ে রয়েছে, রাজ্যের বিল রাজভবনে পড়ে থাকা নিয়ে আপনার মতামত? না দেখুন, রাজ্যপালের সই ছাড়া যেরকম কোনো বিল আইনে পরিণত হয় না, তো রাজ্যপাল যদি মনে করেন সেই বিলটা সঠিক পদ্ধতিতে হয়নি বা সেই বিলে কোনো ত্রুটি রয়েছে, তিনি সেটা ফেরত পাঠাতে পারেন, তিনি সেটা সংশোধনের জন্য বলতে পারেন। কাজে এই মেশিনারিগুলো যদি ফলো না হয়ে থাকে, বিলটাকে আটকে রাখতে পারেন। এটা পুরোপুরি ভাবে যা যদি মানে যেটা সেটা কি অনির্দিষ্ট কালের জন্য আটকে রাখা যায়? সেটা হ্যাঁ, সেটা তো আছে, মানে আর্টিকেল 111 যদি আপনি দেখেন 111, সেখানে বলে দেওয়া আছে কোনো নির্দিষ্ট টাইম বাউন্ড নেই যে 3 মাসের মধ্যে আপনাকে এটা করতে হবে বা এরকম করতে হবে। নতুন করে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস এই যে টাইম লিমিট বেঁধে দেওয়া এবং নির্দেশ দেওয়া রাষ্ট্রপতিকে, এটা তো পারে না, একেবারেই অসাংবিধানিক। এটা পুরো বিষয়টাই একদমই আমরা যেটা বলছিলাম কনস্টিটিউশনের এগেইনস্টেই যায়। মানে আপনি সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে সেটাকে অসাংবিধানিক বলছেন আপনারা, পার্থদা? দেখুন, রাজ্যের বিল প্রথমে মনে করলে অবশ্যই ফেরত পাঠাতে পারেন, রাজ্যপালের সে অধিকার আছে, কিন্তু দ্বিতীয়বার যদি সেই বিল পাস হয়ে আসে তিনি সেখানে সই করতে বাধ্য, কিন্তু এরা সেই সমস্ত আইন মানছেন না। আর একটা কথা, যে 3 মাসের যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ
যে আমাদের দেশের আইনে বা সংবিধানে অনেক জায়গাতে হয়তো টাইম ফ্রেমটা দেওয়া নেই, সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে দ্যাট ইফ দ্য টাইম ফ্রেম ইজ নট মেনশন দেন ইট হ্যাজ টু বি আ রিজনেবল টাইম। এখন এই রিজনেবল টাইমটা কি? সুপ্রিম কোর্ট বর্তমানে 3 মাস বলেছে, কেন্দ্রীয় সরকার সেখানে একটা পিটিশন করে 3 মাসটাকে নিয়ে আলোচনা করতে পারে যে whether it can be 3 months or 6 months or 9 months, সেটা আলাদা কথা, কিন্তু সুপ্রিম কোর্টের পাওয়ার নেই এই কথাটা বলা সংবিধান বিরোধী। একজন কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যানট সে লাইক দ্যাট। He is bound to be impeached. He shall be impeached because of for all these comments. বেশ বেশ, আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আমার সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র সাথী সেনাপতি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আজকে আমরা নেশন টাইমে আলোচনা করার চেষ্টা করলাম, যেখানে শীর্ষ আদালতের নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যেই সেই বিল নিয়ে বিবেচনা করতে হবে। তিনি ক্যান্সেল করে দিতে পারেন, তিনি সেই বিল গ্রহণ করতে পারেন। এছাড়াও তিনি বিল তার যেই মতামত রয়েছে, যা পর্যবেক্ষণ রয়েছে, সেই মতামত জানাতে পারেন। তবে 3 মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। আর এই বিষয় নিয়েই যখন আমরা আলোচনা করলাম, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এটি অসাংবিধানিক। আর অন্যদিকে আমরা যখন কংগ্রেসের সঙ্গে কথা বলছি, তখন তারা বলছেন কিভাবে যেখানে শীর্ষ আদালত একটি নির্দিষ্ট রায় দিয়েছে, সেখানে কিভাবে উপরাষ্ট্রপতি এই বিষয় নিয়ে কথা বলতে পারেন, তিনি প্রশ্ন তুলতে পারেন। শেষ করছি আজকের মতো নেশন টাইম। আর আপনারা অন্যান্য গুরুত্বপূর্ণ খবর জানতে ও দেখতে চোখ রাখুন নিউজ টাইমে, এনি টাইম অল দ্য টাইম।